কথায় বলে চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ধরা তো পড়েই গেল, এবং ধরা পড়ে গিয়ে রীতিমতন মানে টানা হেচড়া করে তাকে হেফাজতে নিয়ে গেল এনআইএ। কথা বলছি মাচ্চর মাচ্চর শওকাতের কথা। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি হঠাৎ মাচ্চর বলছি কেন শওকাতকে। এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। শওকাত মোল্লার যে তৃণমূল নেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা, তিনি এনআইএ এর হাতে, মানে কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি, তার হাতে ধরা পড়েছে। তার কারণ হলো গিয়ে যে ভাঙড়ে বিস্ফোরণ হয়েছিল কিছুদিন আগে, সেই বিস্ফোরণ কাণ্ডে একজনের মৃত্যু হয়। সেই ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে শওকাত মোল্লাকে অ্যারেস্ট করেছে এনআইএ। এই শওকাত মোল্লা, যাকে নিয়ে গত বেশ কয়েক মাস ধরে, বিশেষ করে ইলেকশনের সময়কাল থেকে নিয়ে এখনো পর্যন্ত তাকে নিয়ে একটা বিশাল আহ, মানে বিতর্ক চলছে বলতে পারেন, বা তাকে নিয়ে একটা বিরাট চারিদিকে একটা শোরগোল পড়ে গেছে, কারণ তাকে নিয়ে একটা গান তৈরি হয়েছে, মাচ্চোর মাচ্চোর শওকাতরা মাচ্চোর। মাচ্চোর কেন বলা হচ্ছে শওকাত মোল্লাকে? আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বেশ কিছু নেতা নেত্রী যারা ধরা পড়েছে, ইতিমধ্যে ধরা পড়েছে, অনেকের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। তারা চুরি, তোলাবাজি সহ একাধিক বিষয় নিয়ে যাদের এই সমস্ত বিষয়ে যাদের নাম রয়েছে, তার মধ্যে অন্যতম শওকাত মোল্লা। সেই শওকাত মোল্লা অন্যান্য আরো 5টা এই ধরনের কুকীর্তির কথা তার থাকলে পরেও হঠাৎ মাচ্চোর মাচ্চোর বলে তাকে কেন বারবার অভিহিত করা হচ্ছে, এবং একটা আস্ত গান তাকে নিয়ে তৈরি করে ফেলা হলো, বলবো সেই কথা। নমস্কার, আমি অনিরুদ্ধ। শওকাত মোল্লা, যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের ওয়ান অফ দ্য মাসল ম্যান বলা চলে। একদিকে মোটা টাকার সাপ্লাই টু দ্য পার্টি চেন, যেখানে কিনা পার্টির বিভিন্ন কাজকর্ম, অর্থাৎ ইলেকশন চালানো থেকে শুরু করে একাধিক কাজ যে টাকা দিয়ে হয়, সেই টাকা সাপ্লাইয়ের যে সমস্ত বড় মাপের নেতারা রয়েছে, তাদের মধ্যে অন্যতম হলো গিয়ে শওকাত মোল্লা। তিনি এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লবি তৃণমূল কংগ্রেসে চলে আসছে, সেই লবির অন্যতম একজন সদস্য হলেন গিয়ে এই শওকাত মোল্লা। এবং এর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, মানে তোলাবাজি থেকে এক্সটর্শন থেকে একাধিক অভিযোগ এই শওকাত মোল্লার বিরুদ্ধে রয়েছে। এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সুপারি কিলার দিয়ে তারই দলের বিভিন্ন নেতাদের কে মানে কার্যত সুপারি দেওয়ার অভিযোগ রয়েছে এই শওকাত মোল্লার বিরুদ্ধে। কে এই শওকাত মোল্লা? কেন তাকে নিয়ে এত মানে বিরাট একটা গল্প, বিরাট একটা বিষয় চলছে? একদিকে যেরকম আইএসএফ এর বিরুদ্ধে তার মানে তিনি একদম হুঙ্কার দিতেন, সেরকমই দলের একাধিক নেতৃত্ব যারা কিনা তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকেও হুঙ্কার দিতেন, মানে সবাইকে মোটামুটি এলাকার ত্রাস। এই যে দুদিন হলো তিনি যে ধরা পড়েছেন এনআইএ এর হাতে, তারপরে গোটা এলাকা জুড়ে ভাঙড় সহ এই সমস্ত এই এলাকাগুলো জুড়ে এই শওকাত মোল্লাকে নিয়ে মানে কার্যত মানুষ রাস্তায় নেমে পড়েছে। তাকে দেখলেই এখন পারলে ডিম ছুটতে তেড়ে আসছে, আবার কেউ কেউ আবার মাছ নিয়ে এসে মাছও নাকি ছুটবে তার গায়ে, এরকম শোনা যাচ্ছে। তো কেন মানুষের এত রাগ তার বিরুদ্ধে? কি কারণে তার বিরুদ্ধে এত রাগ? কে এই শওকাত মোল্লা? সব থেকে প্রথমে যেটা জানা যায়, এই শওকাত মোল্লা তিনি কিন্তু এমন কিছু মানুষ ছিলেন না প্রথম দিকে। কাইজার বলে এক তৃণমূল নেতা, তিনি দিন কয়েক আগেই বিভিন্ন সংবাদ মাধ্যমে শওকাত মোল্লা সম্পর্কে বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন। কি সেই বিস্ফোরক তথ্য? না, বলা হচ্ছে যে শওকাত মোল্লা তিনি মাতলার চরে নাকি একটা সময় সেখানে চাষাবাদ করতেন, ধান চাষ করতেন এবং অন্যান্য চাষাবাদ তিনি করতেন। প্রত্যেকবার মাতলা নদীতে যেটা হতো যে সমুদ্রের জল যেহেতু খুব কাছাকাছি বঙ্গোপসাগর, এই সুন্দরবন এবং দক্ষিণ 24 পরগনার একদম যে রিমোট এরিয়া, যেগুলো
সরাসরি মানে বঙ্গোপসাগরের খুব কাছাকাছি এলাকা, সেই সমস্ত জায়গায় কি হতো না, সেখানে মাঝে মাঝেই সমুদ্রের জল জোয়ারের সময় ঢুকে যেত এবং সেখানে ফসল নষ্ট করে দিত, বহু সময় এরকম দেখা গেছে। তো এই যে শওকত মোল্লা, সেও ওই চরে, মাতলার চরে একসময় ধান চাষ করতো। কিন্তু যেমনটা জানা যায় যে পরপর 3 বছর সেই মাতলার চরে জল ঢুকে গিয়ে সেই সমস্ত ফসল নষ্ট হয়ে যায় এবং শওকত মোল্লা সে একেবারেই আর্থিকভাবে ভেঙে পড়ে। মানে এতটাই তার আর্থিক অবস্থা খারাপ হয়ে যায় যে সে প্রায় দুবেলা খেতে পেত না, এরকম পজিশনে চলে যায়। ঠিক সেই সময় যেটা হয় যে সেই এলাকার এই কাইজার আহমেদ, সে সেখানে ততদিনে নেতা হয়ে গিয়েছেন। তিনি এটা আমি বলছি বাম শাসনকালে 2011 বা তার আগের ঘটনা আমি বলছি। সেই সময় এই কাইজার আহমেদ তিনি কি করেন না, শওকত মোল্লাকে নানান ভাবে সাহায্য করার জন্য চেষ্টা করেন, কারণ তাকে এসে ধরেছিলেন যে কিভাবে লাইফ চালাতে পারে বা কিভাবে তার সংসার চলবে, এই সমস্ত বিষয় নিয়ে। তারপরে এই কাইজার আহমেদ তিনি বিভিন্নভাবে চেষ্টা করলেও শওকত মোল্লা তখন থেকেই তার মনের মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ডসেট তৈরি ছিল। চাষাবাদ করতেন ঠিকই, কিন্তু তার মনের মধ্যে একটা ক্রিমিনাল মাইন্ডসেট তৈরি ছিল। তিনি কি শুরু করলেন না, ওই সমস্ত এলাকাগুলোতে প্রচুর মাছের ভেড়ি রয়েছে, সেই মাছের ভেড়ি সেই সময় ছিল, এখনো রয়েছে। সেই মাছের ভেড়িতে তিনি কি করলেন না, ওখান থেকে মাছ চুরি করা শুরু করলেন। সেই মাছ চুরি করে তিনি বাজারে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করতেন। রাত্রিবেলায়, রাতের অন্ধকারে তিনি মাছ চুরি করতেন, করে নিয়ে গিয়ে তিনি বাজারে বিক্রি করতেন পরের দিন সকালবেলায়, এবং সেই টাকা দিয়ে তিনি সংসার চালাতেন। এবার 2011 সালে কি হলো না, তিনি ধীরে ধীরে 2011 সালে যখন ক্ষমতার পরিবর্তন হলো এই রাজ্যে, বাম সরকার, 34 বছরের বাম সরকারের রাজত্ব সেটা শেষ হয়ে তৃণমূল তারা রাজ্যের দখল নিয়েছে, এবং তখন তৃণমূলের রমরমা। বামেদের যে সমস্ত জায়গায় আধিপত্য ছিল সেই সব জায়গা থেকে বামেদেরকে কার্যত মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সুতরাং ক্ষমতা সেই মুহূর্তে রয়েছে তৃণমূলের হাতে। এবার কথা হলো যে এই যে ধরনের মানুষ, এই শওকত মোল্লা সহ এই ধরনের যারা মানে সেই সময় একদিকে ক্রিমিনাল মাইন্ডসেট রয়েছে, মাসেল পাওয়ার রয়েছে, মানি পাওয়ার ছেড়ে দিন তখন ছিল না, কিন্তু এই ধরনের মানুষগুলো তখন কি করলো না, ক্ষমতার খুব কাছাকাছি থাকার একটা চেষ্টা করতে শুরু করলো, কিভাবে ক্ষমতার কাছে পৌঁছানো যায় সেই চেষ্টাটা তারা লেগে পড়লো। সেখান থেকে এই কাইজার আহমেদ সহ একাধিক নেতৃত্বের হাত ধরে এই শওকত মোল্লা পৌঁছায় হলো গিয়ে তৃণমূলের প্রথম সারির নেতৃত্বের কাছে, এবং সে নেতা হয়। সেখানে নেতা হওয়ার পরে কি হয় না, তার ক্ষমতায় সে ফুলে ফেপে উঠতে থাকে। প্রথমে মাছ চুরি করতো, তারপরে আস্ত ভেড়ি চুরি করে নিল একে ওকে, তাকে মানে গরম দেখিয়ে, কারণ তৃণমূলের ডাইরেক্ট মেম্বার তখন সে, তার মাসেল পাওয়ার আরো বেড়ে গেছে। এবার কি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে এইভাবে মানে মাছের ভেড়ি চুরি করা থেকে শুরু করে এই ধরনের কুকীর্তি চলছে। নদীর থেকে মাটি তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে মানে সমস্ত যত রকমের অবৈধ কাজ করা যায় সব রকমের কাজ এই শওকত মোল্লা তখন নেমে পড়লো সেই কাজ করতে। এবার ঘটনা যেটা হলো যে এতদিন পর্যন্ত কুকীর্তি তার মাথায় ছিল, তার পাশাপাশি তার মাসেল পাওয়ারটা ছিল, এবার আসলো সঙ্গে মানি পাওয়ার। এই সবটা দিয়ে কি হলো না, ওই গোটা এলাকা ভাঙড় সহ তার আশপাশের গোটা এলাকায় চলতো এই দাদাগিরি। এমনকি যখন তার এই কুকীর্তি এমন পর্যায়ে পড়ে যে সবটা হাতের বাইরে চলে গেছে, তখন এই কাইজার আহমেদ তাকে কন্ট্রোল করার চেষ্টা করে। উল্টে এই কাইজার আহমেদের বিরুদ্ধেই সে সুপারি দিয়ে তাকে মারানোর জন্য ব্যবস্থা করে ফেলে। যাই হোক, সামহাউ অর দি আদার কাইজার আহমেদ সেটা আগে থেকে টের পায় বা গোটা বিষয়টা আগে থেকে জানা যায় এবং গোটা বিষয়টা ভেস্তে যায়। এই শওকত মোল্লা সেই অঞ্চলে এমনই প্রভাবশালী হয়ে ওঠে যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেউ তার বিরুদ্ধে এগোনোর সাহস পায় না। আমরা এই সেম জিনিস দেখেছিলাম কবে না, এই একই ধরনের একটা ঘটনা আমরা দেখেছিলাম 2024 সালে, যখন লোকসভা নির্বাচন ঠিক তার আগে সন্দেশখালীতে আমরা এই ধরনের ঘটনা দেখেছিলাম, যখন শেখ শাহজাহান সেখানে গ্রেপ্তার হলেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে ঠিক একই রকমের অভিযোগ, এই মাছের ভেড়ি জবরদখল করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, মহিলাদের উপরে অত্যাচার করা থেকে শুরু করে প্রতিটা ঘটনা সেখানে আমরা লক্ষ্য করেছিলাম। এবং
যখন সিবিআই এর টিম তারা আসে, ইডির টিম যখন সেখানে পৌঁছায়, তাদের ওপরে হামলা হয় শেখ শাহজাহানের নেতৃত্বে, এবং পরবর্তী সময়ে শেখ শাহজাহান অ্যারেস্ট হয়। ওই গোটা এলাকার মানুষ তখন বিক্ষোভে ফেটে পড়েছিল। শেখ শাহজাহানের কিছু সাকরেত ছিল, তাদেরকেও রীতিমতন চেস করে তারাও অ্যারেস্ট হয়েছে। এবং আমরা জানি যে সেই সময় একটা রাজনৈতিক বিশাল একটা ডামাডোল তৈরি হয় রাজ্যে ওই সন্দেশখালীর ঘটনাকে নিয়ে। এই যে গোটা অঞ্চলটা, মানে এই সুন্দরবন লাগোয়া থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার একদম প্রান্তিক এলাকা, যেগুলো যেগুলো খুব মানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, এই গোটা অঞ্চলটা জুড়ে এই ধরনের মানুষ বা এই ধরনের মাসেল পাওয়ার, মানি পাওয়ারের মানুষ বেশ কিছু, এরা কি হয়েছে, এরা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে নিজেদেরকে ফুলিয়ে ফেপে ফাঁপিয়ে ক্রমশ তুলেছে। অনেকে বলেন যে এদের জন্ম বা এদের কাজের শুরুটা তৃণমূল কংগ্রেসের সময় নয়, এটা বামেদের সময় থেকেই হয়ে আসছে। সেটা বিতর্কের বিষয়, সেই সময় কতটা কি ছিল না ছিল সেই বিষয়েও আমরা জানি না, সেইভাবে তথ্য পাওয়া যায় না। যদিও সেই সময় মাছের ভেড়ি নিয়ে বহু সময় বহু ঘটনা আমরা জানতে পেরেছি, বা সেই সময় বহু ঝামেলা হয়েছে বিভিন্ন জায়গায় মাছের ভেড়ি নিয়ে। কিন্তু এই ধরনের ঘটনা যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বা এখন আমরা জানতে পারছি, যতটা ভয়াবহ রূপ নিয়েছে, সেই পুরোটাই, সেই ঘটনাটাই পুরোটাই হয়েছে হলো কি তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্বকালে। কারণ এই সময়ে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি করাটা অত্যন্ত সহজ সরল ছিল। কারণ তৃণমূলের যে সমস্ত নেতৃত্বরা এদের মাথার উপরে হাত রেখেছিলেন, তারা কখনোই এই সমস্ত কাজগুলোকে যে দেখার পরেও যে সেগুলোকে নিয়ে চর্চা করা বা সেগুলোকে আটকানোর চেষ্টা করা, সেটা কোনোটাই তারা করেনি। কারণ ও যে বললাম যে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার, এই দুটো হলো গিয়ে ভোটে জেতায় একটা রাজনৈতিক দলকে। তো সেক্ষেত্রে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার সেটাকে অ্যাকুমুলেট করার জন্যই এদেরকে বিভিন্ন জায়গায় স্টেশন করে রাখতে হতো, কারণ এরা সেই সমস্ত অঞ্চলগুলোতে ভোট করাতেন। সেই সমস্ত অঞ্চলগুলোতে মানুষকে ভয় দেখিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে রেখে ভোটের সময় ছাপ্পা ভোট দিয়ে একের পর এক আসন জিতিয়েছিলেন সেই সময় এই সমস্ত মানুষগুলো। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস যেভাবে আসন জিততো, আমরা তার বেশ কিছু নমুনাও পেয়েছিলাম, বেশ কিছু ঘটনা আমরা জানতেও পেরেছিলাম যে যেভাবে ছাপ্পা দিয়ে পুরো মেশিনারিকে কন্ট্রোল করে ভোটে জেতা হতো। আবারও আমাদের রাজ্যে পট পরিবর্তন হয়েছে, আমাদের রাজ্যে বিজেপি সরকার তারা এসেছে, এবং এবারে অনেক বেশি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আমরা জানি, যেখানে কিনা রিগিং থেকে শুরু করে ভোট লুট এগুলো খুব একটা আমরা দেখতে পাইনি। এই নতুন সরকার তারা আসার পরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই ধরনের লুম্পেনদের বিরুদ্ধে বেশ কিছু অ্যাকশন নেওয়া শুরু করেছে। আমরা জানি না আগামী দিনে কতটা কি অ্যাকশন হবে, কতটা কোন দিকে এগোতে পারে সেই সম্পর্কে আমরা জানি না। কারণ ও যে বললাম যে মাসেল পাওয়ার এবং মানি পাওয়ার হলো যে কোনো রাজনৈতিক দলকে ভোটে জেতায়। কারণ একটা টাইমের পরে প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে যেটা হয় যে তারা যখন মানে শাসনভার বা শাসন ব্যবস্থায় থাকে, প্রথম 5 বছর মানুষ অতটা বুঝতে পারে না, তারপরের 5 বছরে ধীরে 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 মানুষ বুঝবার চেষ্টা করে যে কতটা কাজ হয়েছে। কিন্তু তার পরবর্তী সময়ে যদি সেই রাজনৈতিক দলটা কন্টিনিউ করতে থাকে তাদের শাসন ব্যবস্থা, তখন নানাভাবে সেখানে বেনজল ঢোকে, চাইতে না চাইতে সেখানে বেনজলের প্রবেশ ঘটবেই। এটা আমরা দেখেছি যে এটা শুধু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীর ক্ষেত্রে একই নিয়ম, একই ছবি আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তখন যেটা হয় যে শাসক দল অনেক বেশি মানে মানুষের একটা বড় অংশ হয়তো তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বা তাদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে, জানে তারা যে সেই সমস্ত অঞ্চলগুলোর থেকে ভোট হয়তো অনেকটা কমে যাবে বা ভোটের পার্সেন্টেজ কমে যাবে। তখন কাজে লাগে হলো গিয়ে এই সমস্ত মাসেল পাওয়ার গুলোকে বা এই ধরনের মানুষগুলোকে তখন কাজে লাগে সেখানে ভোটটা করিয়ে নেওয়ার জন্য। আমি কোট আনকোট শব্দটা বলছি, যে ভোটটা করিয়ে নেওয়ার জন্য শাসক দলের পক্ষে। তো এই শাসক দল, বর্তমান শাসক দল, তারা সেই বিষয়টাকে কতটা কন্ট্রোল করতে পারবে বা তারা কতটা কন্ট্রোল করবে সেটা আমরা এখনই কিছু জানি না। কারণ সবেমাত্র 1 মাস হয়েছে এরা শাসনভারে এসেছে, কিছু ভালো সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিছু বিষয়ে ভালো সিদ্ধান্ত নিচ্ছে। আশা করব আগামী দিনগুলোতেও সেই জিনিসগুলো মেনটেন হবে। কিন্তু কামিং টু আবার এই শওকত মোল্লা বা ওদিকে শেখ শাহজাহানের মতন মানুষেরা,
এই ধরনের মানুষেরা আরো অনেক জায়গায় ছিলেন, আরো অনেক জায়গায় এখনো আছেন তারা, যদিও বর্তমান সরকার আসার পর থেকে তাদের অনেকেই গা ঢাকা দিয়েছেন। হ্যাঁ, আমরা বীরভূমের ক্ষেত্রেও বিভিন্ন সময় উন্নয়ন চরম ঢাক বা গুড় বাতাসার তত্ত্ব অনেক সময় শুনতে পেয়েছি, বা উত্তরবঙ্গে এই ধরনের বহু ক্ষেত্রে বহু হুমকি দামকি আমরা শুনতে পেয়েছিলাম। তো এই যে এই ধরনের যে মানুষ যারা কিনা মাসেল পাওয়ার দিয়ে কাজ করবার চেষ্টা করেন, সেক্ষেত্রে এরা কি না, এরা ভোট করানোর ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। সর্বশেষে আসি হলো গিয়ে সেই মাতচোরের গল্পটাতে, যে মাতচোর কেন শওকত, সেটা তো বুঝতে পারলেন যে কি কারণে তিনি লিটারালি মাছ চুরি করেছেন। শুধু ভেড়ি চুরি করে যে চলে গিয়েছিলেন তা না, ভেড়ির থেকে মাছ চুরি করে বাজারে বিক্রি করতেন, সেখান থেকেই কিন্তু তার বিরুদ্ধে এই মাছ চোরের তত্ত্বটা এসেছে। তো বুঝতে পারলেন যে শওকতকে কেন এক্স্যাক্টলি মাছ চোর বলা হয়, বা শওকতকে নিয়ে কেন এই মাছ চোরের এই গান তৈরি হয়েছে, সেই বিষয়টা। আপনার ঘরেও হয়তো এখনো বাজছে, যেহেতু শওকত অ্যারেস্ট হয়েছে, তারপরে আপনার ঘরেও মাঝে মাঝে বেজে উঠছে মাছ চোর, বা আপনার মনে মনে হঠাৎ হঠাৎ করে বেজে উঠছে মাছ চোর বলে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এ ধরনের আপনাদের এলাকাতে কোনো লুম্পেন যারা ছিল তারা এখনো লুম্পেনগিরি করে চলেছেন কিনা সেটা নিয়ে আমাদেরকে জানান। আমরা এই বিষয়গুলোকে তুলে ধরবো সাধারণের কাছে। ভালো থাকুন, ফলো করুন দি এজ ডিজিটাল।